সালাম আলাইকুম দর্শক, খুব দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমাকে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমেরিকা অবশেষে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেই ফেলল। 6টি বাংকার বাস্টার বোমা এবং 30টি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে 5-6টি পারমাণবিক কেন্দ্রে আঘাত করেছে আমেরিকা। বাংকার বা ব্লাস্টার বোমা P-2 বিমানের মাধ্যমে আমেরিকা ফেলে দিল ইরানে। ফুডো যে প্ল্যান্টটা আছে পারমাণবিক, এর খুব বেশি ক্ষতি হয়নি বলে খবর পাওয়া গেছে। ইস্পাহানের নাতাসের প্ল্যানও খুব বেশি ক্ষতি হয়নি বলে শোনা যাচ্ছে, খবর এসেছে। এটাতে প্রমাণিত হয় বাংকার ব্লাস্টার বোমা যেগুলি আমেরিকা ফেলেছিল ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টের উপর, সেগুলি সম্ভবত নিজের এইম অর্থাৎ টার্গেটে ভালোভাবে আঘাত করতে পারে না, কামিয়াব হয় নাই প্রকৃতপক্ষে। এনরিচ পরিশোধিত যে ইউরেনিয়ামগুলো ছিল সেগুলো 2 দিন আগে ইরানি কর্তৃপক্ষ নাকি গোপন স্থানে সরিয়ে নিয়েছে। তারা আগেই জানতে পেরেছিল যে হামলা হতে যাচ্ছে, এটা তারা যে কোনোভাবে ইরানি কর্তৃপক্ষ জানতে পেরেছিল। এটা একরকম নিশ্চিত হয়ে গেছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যে স্যাটেলাইট ছবিগুলো আসছে ফোর্ডো প্ল্যান্ট থেকে সামান্য ম্যাটেজ কিছু বাইর হচ্ছে বলে দেখা গেছে, সেখান থেকে জনগণকে সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। ইরানের মধ্যে সিস্টেম আছে এই ধরনের কেমিক্যালকে প্রোটেক্ট, এই ধরনের কেমিক্যাল রেডিয়েক্টিভ কেমিক্যাল থাকতে সেগুলি প্রোটেক্ট করতে পারবে। কিউবা অলরেডি রিয়াকশন দিয়েছে এবং অন্যান্য জায়গা থেকে প্রচুর রিয়াকশন চলে এসছে আমেরিকার বিরুদ্ধে। জাতিসংঘ একটি ফালতু প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। এখনকার যুগে জাতিসংঘ এবং ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেলের কোনো হিম্মত নেই আমেরিকার বিরুদ্ধে কন্ডেম করা, প্রতিবাদ করা। এগুলি এখন আমেরিকার দালালে পরিণত হয়ে গেছে। ঠিকই বলেছে চীন কয়েকদিন আগে বলেছিল যে আমেরিকা জাতিসংঘ ছাড়া কিন্তু বিশ্ব চলতে পারবে। এখন অপেক্ষায় আছে বিশ্ব, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এবং অন্যান্য দেশের প্রতিক্রিয়ার অপেক্ষায়। হরমুজ প্রণালী সম্ভবত কাল বা পরশু বন্ধ হয়ে যাচ্ছে, এটা একরকম কনফার্ম হয়ে গেছে। এখানে 2টি আমেরিকান ফাইটার ক্যারিয়ার জাহাজ আছে, সেগুলো কি টিকতে পারবে? সেগুলোর উপর যদি মিসাইল পড়ে, সেগুলো কোনো ক্ষমতা নেই মিসাইল প্রতিহত করার। পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে গেছে। ইরান যে এখন নীরবতা পালন করে যে কোনো কিছু ধৈর্য ধারণ করে পদক্ষেপ নেবে, সেটা একরকম বোঝাই যাচ্ছে। ইয়েমেনের হুতিরা বলেছে একটি জাহাজও তারা হরমুজ প্রণালী দিয়ে, সেটা আমেরিকার হোক অথবা সেটা ইউরোপের হোক, সুয়েজ খাল দিয়ে একটা জাহাজও তারা যেতে দিবে না। ট্রাম্প নোবেল প্রাইজ পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত অশান্তিতে, শান্তিতে না দিয়ে আমার মনে হয় তাকে একটা ডিপার্টমেন্ট খোলা উচিত অশান্তি। সেই অশান্তিতে তাকে এবং নেতানিয়াহুকে যৌথভাবে একটা নোবেল প্রাইজ, অশান্তিতে নোবেল প্রাইজ দেওয়া উচিত। এখন বোঝা যাচ্ছে ট্রাম্প আজকে বিশ্বযুদ্ধ শুরু করেছে। সে মানুষের জন্য মৃত্যুদূত হয়ে এসেছে। ট্রাম্প এবং নেতানিয়াহু মানুষ হত্যাকারী হিসেবে এসেছে। ট্রাম্পের মনে হয় ইরানিদের দাবিয়ে রাখতে পারবে এবং ইরানিরা আত্মসমর্পণ করবে। ট্রাম্প আসলে বোকার স্বর্গে বাস করছে, যেটা আগে বলেছিল ট্রাম্পকে কয়েকদিন আগে আয়াতুল্লাহ খামেনি, যে ট্রাম্প ইরানকে করার আগে ইরানের ব্যাপারে ইতিহাস পড়ে নিতে বলেছে আয়াতুল্লাহ খামেনি। ইরানিরা আত্মসমর্পণ করবে না। আমেরিকার জীবনে খুনি
ইসরায়েলের সাথে মিলে আমেরিকা এমন কাজ করে দিয়েছে ট্রাম্প, যেটা রিয়াকশন আসবে তা অনেক বছর ধরে চলতে থাকবে। ইংরেজিতে একটি কথা আছে, এভরি অ্যাকশন দেয়ার ইজ দ্য সেম এন্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমেরিকা ইজ ওয়েটিং টু গেট দ্য রিয়াকশন ফ্রম নিউটনের থার্ড ল অনুযায়ী। ইরানের শান্তি আসবে না অশান্তি আসবে তা ভবিষ্যতে বলবে, কিন্তু আমেরিকাতে কি আসবে আমেরিকা আজকে বুঝতে পারছে না, আমেরিকা পরে বুঝতে পারবে। বেশিরভাগ রিপাবলিকান এবং ডেমোক্রেটরা যুদ্ধের বিপক্ষে। ইহুদিদের চক্করে পরে আমেরিকা কেন নিজের ভবিষ্যৎটা অন্ধকারে ঠেলে দিল? যুদ্ধে আমেরিকা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে, 5-6টা স্থাপনাতে B2 বোমা দিয়ে আক্রমণ করে এবং মিসাইল দিয়ে আক্রমণ করে। সরাসরি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। আসলে আমেরিকা এর মাধ্যমে কিন্তু নিজের ধ্বংস নিজে ডেকে আনলো, এতে কোনো সন্দেহ নেই। এই গ্যারাকল থেকে এখন আমেরিকা বের হওয়া অনেক মুশকিল হয়ে যাবে, সম্ভব হবে না আমেরিকার পক্ষে এই গ্যারাকলে থেকে বের হয়ে যাওয়া। তৃতীয় বিশ্বযুদ্ধ আমেরিকা শুরু করলো, এখন এর দুর্ভোগ ভোগার জন্য আমেরিকাকে অবশ্যই তৈরি থাকতে হবে। আমি এর আগে বলেছি, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমেরিকা যে ক্রিয়াটা দেখিয়েছে ইরানে আঘাত করে পারমাণবিক কেন্দ্রগুলোতে, 5-6টা কেন্দ্রে বিমান দিয়ে বোম ফেলে এবং মিসাইল দিয়ে আক্রমণ করে, সেটার ফলে জন্য আমেরিকাকে ওয়েট করতে হবে। আমেরিকা এবং ইসরায়েলের দালালগুলো এর প্রতিবাদ কিন্তু করবে না, যে মধ্যপ্রাচ্যের যে দালালগুলো আমেরিকার আছে, আরবি রাষ্ট্রগুলো, এইসব দেশের কাছে কোনো মেরুদণ্ড নাই। 6টি B2 বোম্বার অ্যাটাক করে দিল। আমেরিকা বলছে প্রয়োজনে আরও আঘাত করবে, প্রয়োজন হলে আরও অ্যাটাক করবে। আমেরিকাকে বলতে চায়, আপনি বুঝে যেমন এমন অনেক কিছু হবে না, আপনি যা মনে করেন তা কিন্তু হবে না। আপনার ধারণার বাইরে আপনি কল্পনা করতে পারবেন না, আপনার ধারণার বাইরে কি হতে যাচ্ছে আপনাদের বিরুদ্ধে, আপনাদের দেশের বিরুদ্ধে, সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। ইউ আর নট দ্য অনলি নিউক্লিয়ার স্টেট। আমেরিকাকে আমি বলছি, আপনি একা নিউক্লিয়ার স্টেট না, এখানে আরও নিউক্লিয়ার স্টেট আছে যেগুলো আপনার বিপক্ষে। মহাশক্তিধর রাশিয়া নিউক্লিয়ার স্টেট, মহাশক্তিধর চীন নিউক্লিয়ার স্টেট, এবং নিউক্লিয়ার স্টেট নর্থ কোরিয়া, এবং পাকিস্তানও আছে নিউক্লিয়ার স্টেট। আপনি একমাত্র নিউক্লিয়ার স্টেট না এই দুনিয়াতে, আরও অনেক নিউক্লিয়ার স্টেট আছে। মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে আমেরিকাকে বলতে চাই, যুদ্ধক্ষেত্রে কাউকে ছোটো ভাবা বোকামি, এটার মতো নিরাট বোকামি আর কিছু না। আমেরিকার পতন অবশ্যম্ভাবী, সেই পতন হয়তো আমরা দেখে যেতে পারবো অথবা নাও দেখে যেতে পারবো, সেটা আল্লাহর উপর নির্ভর করে, কিন্তু এটার পরিষ্কার যে আমেরিকার পতন অবশ্যম্ভাবী ইসরায়েলের সাথে। এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA। সংস্থাটি বলছে, ইরানের হাতে রয়েছে 409 কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা থেকে গড়ে 10টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু সেই ভয়ঙ্কর ইউরেনিয়াম এখন কোথায়, কাকে দেয়া হয়েছে দায়িত্ব? অথবা আরো ভয়ঙ্কর প্রশ্ন, তা কি ইতোমধ্যেই কোনো গোপন আস্তানায় রূপ নিচ্ছে ধ্বংসের অস্ত্রে? এমন প্রশ্নের উত্তর নেই স্বয়ং সংস্থাটির কাছে। IAEA এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বুধবার জানিয়েছেন, ইরানের এই ইউরেনিয়াম মজুদের বর্তমান অবস্থান তাদের জানা নেই। আমি এখন আর নিশ্চিত নই, বলেন তিনি, কারণ ইসরায়েল ধারাবাহিক বিমান হামলার জেরে পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে। অর্থাৎ গুঞ্জন শুরু হয়ে গেছে, ইরান পেয়ে গেছে সেই গুপ্তধনের দেখা। সূত্র বলছে, এই ইউরেনিয়াম মজুদ ছিল ইরানের ইস্পাহান শহরের ভূগর্ভস্থ স্থাপনায়। IAEA এর অনুমোদিত সিলমোহরের মধ্যে সুরক্ষিত থাকার কথা ছিল এই পরমাণু উপাদান। কিন্তু সম্প্রতি ইসরায়েলি হামলায় ইস্পাহান অঞ্চলের একাধিক স্থাপনা আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গ্রোসি বলেন, ইস্পাহান কয়েকবার আঘাতপ্রাপ্ত হয়েছে, কিছু ভবন ক্ষতিগ্রস্ত। এই হামলার আগে IAEA প্রতিদিনই একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনায় নজরদারি করত, কিন্তু এখন কোনো পরিদর্শন নেই, কোনো নিশ্চয়তা নেই
কেবল এক গভীর অনিশ্চয়তা, আর তাতেই চিন্তার ভাঁজ নেতানিয়াহুর কপালে। ইসরায়েলের হামলার সম্ভাবনা মাথায় রেখে আগেই আইএইএ কে সতর্ক করেছিল তেহরান। বলেছিল হামলা হলে ইউরেনিয়াম মজুদ অন্যত্র সরিয়ে নেওয়া হবে, কিন্তু কোথায়, কবে এবং কিভাবে সেই তথ্য জানানো হয়নি। এমনকি এখনো পর্যন্ত সংস্থাটিকে কোনো বিশেষ সুরক্ষা ব্যবস্থার ব্যাখ্যা দেয়নি ইরান। অর্থাৎ যা বলেছিল ইরান, তলে তলে তা হয়ে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। এদিকে এই পরিস্থিতিতে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষকরা স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালালেও কোনো দৃশ্যমান স্থানান্তরের প্রমাণও পাননি। গ্রোসি বলেন, ইরান জানে যে এই মজুদ আইএইএ এর স্থায়ী নজরদারির অধীন থাকা উচিত, কিন্তু বাস্তবে কি তাই আছে? আর তাই ইরান যেন এখন স্বাধীনভাবে সব করছে, আর সেখানেই ভয় পশ্চিমাদের মনে। বিশ্লেষকরা বলছেন, এই 409 কেজি ইউরেনিয়াম মাত্র 16টি সিলিন্ডারে রাখা সম্ভব, যার প্রতিটির উচ্চতা 36 ইঞ্চি। এমন আকারের পদার্থ স্থানান্তর করা কঠিন কিছু নয়, বিশেষত যদি কোনো দেশের অভ্যন্তরে এমন গোপন সামরিক স্থাপনা থাকে যেখানে আন্তর্জাতিক নজরদারি নেই। তথ্য বলছে এই পরিমাণ ইউরেনিয়ামকে অস্ত্র গ্রেডে পরিণত করতে খুব বেশি সময় লাগবে না। পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রায় সব প্রযুক্তি, গবেষণা এবং দক্ষতা ইরানের রয়েছে। এমনকি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাবেক বিশ্লেষকরা ইতোমধ্যে বারবার বলেছেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির সব পাজলের টুকরো এখন প্রস্তুত। এখন প্রশ্ন হলো, তবে কি বোমা তৈরির কাজ শেষ? উত্তরে অনেকে বলছেন, ইরান কি কেবল ইউরেনিয়াম জমিয়ে বসে আছে? যুদ্ধের আবহে সবকিছু সম্ভব। জাতিসংঘের নিয়ম কানুন তখন আর গৃহীত হয় না, বরং নিরস্ত্র হয়। অনেকে বলছেন, তেহরান হয়তো ইতোমধ্যে ঢুকে পড়েছে এক নতুন অধ্যায়ে, অর্থাৎ পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে। আইএইএ এখন বলছে তারা ইরানে গঠনমূলকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রচেষ্টা দেখেনি, কিন্তু এই বক্তব্য অনেকটা চোখে ধুলো দেওয়ার মতো, কারণ যারা বোমা বানাতে চায় তারা তা দেখিয়ে করে না, আর সেজন্যই হয়তো যুক্তরাষ্ট্রকেও ছেড়ে কথা বলে না ইরান। ইরানকে পারমাণবিক অস্ত্রধর বানাবে ইসরায়েল। শিরোনামটা একটু অবাক করে দেওয়ার মতো, তাই না? ইরান এক সপ্তাহের মধ্যে পরমাণু বোমার অধিকারী হতে চলেছে, এই অভিযোগ তুলে গত শুক্রবার 200 যুদ্ধবিমান নিয়ে ঝাঁপিয়ে পড়ল ইসরায়েল। অথচ তারাই কিনা ইরানকে পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে সাহায্য করছে। আসলে বিষয়টা একটু অন্যরকম। কিরকম সেটা দেখা যাক। আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম প্রভাবশালী বাস্তববাদী চিন্তাবিদ কেনেথ ওয়ার্লস 2012 সালে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে একটি নিবন্ধ লিখেছিলেন। শিরোনাম ছিল, কেন ইরানকে বোমা পেতে সাহায্য করা উচিত। বোমা মানে পারমাণবিক বোমা। তিনি যুক্তি দিয়েছিলেন যে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ইরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল না করে বরং স্থিতিশীল করতে পারে। তার যুক্তি মূলত বাস্তববাদ এবং স্নায়ুযুদ্ধের সময়কার প্রতিরোধের তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। ওয়ার্লসের মতে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচেটিয়া পারমাণবিক আধিপত্য আঞ্চলিক অস্থিরতার কারণ। ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে ইসরায়েলের ক্ষমতায় তা একটা ভারসাম্য আনবে, যা একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। দ্বিতীয়ত, যখন উভয় প্রতিদ্বন্দ্বীর কাছে পারমাণবিক অস্ত্র থাকে, তখন পারস্পরিক ধ্বংসের যুক্তিসঙ্গত ভয় তাদের যুদ্ধ থেকে বিরত রাখে। ওয়ার্লস যুক্তি দিয়েছিলেন যে ইসরায়েল ও ইরান উভয়ই পারমাণবিক শক্তিধর হলে তারা একে অপরের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে সতর্ক হবে, যেমনটা আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে স্নায়ুযুদ্ধের সময় দেখা গিয়েছিল। ওয়ার্লস বিশ্বাস করতেন যে রাষ্ট্রগুলো মূলত নিজেদের টিকে থাকার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত নেয়। যদিও ইরানের নেতারা কট্টরপন্থী আচরণ করেন, তবুও তারা আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। পারমাণবিক অস্ত্র অর্জন করলে ইরান আরো সতর্ক ও দায়িত্বশীল আচরণ করবে। ওয়ার্লসের এই যুক্তিগুলো তখন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। অনেকে তার বিপক্ষ মত দিয়েছিলেন এবং বলেছিলেন এতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু করতে পারে। ওয়ার্লসের তত্ত্ব অনুযায়ী পারমাণবিক অস্ত্রই হলো চূড়ান্ত প্রতিরোধক এবং নির্দিষ্ট শর্তাধীনে এর বিস্তার আসলে বৃহত্তর স্থিতিশীলতা বয়ে আনতে পারে। উত্তর কোরিয়ার কথাই ধরুন, পারমাণবিক অস্ত্র তৈরির পর থেকে তাদের আচরণ তর্ক সাপেক্ষ হলেও অনেক হিসেবি এবং স্থিতাবস্থামুখী হয়ে উঠেছে। এটি ট্রাম্পকেও সে দেশের প্রধান কিম জং উনের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে উৎসাহিত করেছিল। ডক্টর ম্যাথিউ মাভাক বৈশ্বিক ঝুঁকি, ভূ রাজনীতি, কৌশলগত পূর্বাভাস, শাসন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করেন। তিনি বলছেন,
মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ যা কৌশলগত ভারসাম্যহীনতা এবং চরম দায়মুক্তির জন্ম দিয়েছে। একটি প্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের উত্থান হলে তা যুদ্ধংদেহী পক্ষগুলোকে আরও সতর্কতার সঙ্গে কাজ করতে বাধ্য করবে। সংঘাতগুলো সম্ভবত মুখরক্ষাকারী সুনির্দিষ্ট হামলায় সীমিত হয়ে পড়বে, যেমনটা কিছুদিন আগে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে দেখা গেছে। উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রশ্রয় দেওয়া সত্ত্বেও পারমাণবিক সংঘাতের ঝুঁকির মুখে দাঁড়িয়ে পাকিস্তান শেষ পর্যন্ত যৌক্তিক আচরণই করেছিল। ডক্টর ম্যাথিউর মতে একইভাবে একটি পারমাণবিক শক্তিধর ইরান তার নিরাপত্তাকে প্রাথমিকভাবে প্রতিরোধের উপর নির্ভরশীল করে তুলবে। এতে হামাস বা হিজবুল্লাহর প্রতি তার নির্ভরতা কমতে পারে। তবে কিছু সমালোচক সতর্ক করেছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে সৌদি আরব দ্রুত একই পথে যেতে পারে। এটি একটি বিতর্কিত বিষয়, বিশেষ করে যখন মনে রাখা হয় যে 1980-র দশকে সোভিয়েত আফগান যুদ্ধের সময় আমেরিকার নাকের ডগায় সৌদি আরব ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন করেছিল। আরও কিছু ধারাবাহিক প্রতিবেদন রয়েছে এ সম্পর্কে, যা থেকে জানা যায় যে পাকিস্তানি পারমাণবিক প্রযুক্তির একাংশ ইতিমধ্যেই সৌদি আরবে চলে গেছে, যা পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ন্ত্রণাধীন। আঞ্চলিক পারমাণবিক উত্তেজনা বাড়লে রিয়াদ চাইলেই সেগুলো হস্তান্তরের অনুরোধ করতে পারে। ঐতিহাসিক তথ্য প্রমাণ পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ে আতঙ্কিত হওয়ার এই ভয়কে ঠিক সমর্থন করে না। যখন উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র অর্জন করেছিল তখন দক্ষিণ কোরিয়া বা জাপান কেউই একই পথে এগোয়নি। প্রতিরোধ একবার প্রতিষ্ঠিত হলে সংঘাতে জড়ানোর আশঙ্কা কমে। এ কারণে বিশেষজ্ঞরা মনে করছেন ইসরায়েলের পর আমেরিকা ও তার মিত্ররা যেভাবে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ার ভয় দেখাচ্ছে তাতে তেহরানের সামনে কোনো বিকল্প নেই। রাশিয়া বা চীন সেভাবে ইরানের সমর্থনে কিন্তু মুখ খোলেনি। ফলে ইরানের জন্য একমাত্র বিকল্প হতে পারে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া। তাহলে ইসরায়েল, আমেরিকা বা তাদের মিত্ররা কথায় কথায় ইরানের ওপর ঝাঁপিয়ে পড়তে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠা ঠেকাতে একটি চুক্তি করতে চেয়েছিলেন, হয়তো তা সম্ভব ছিল, কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে আলোচনা ভেস্তে দিল। শুধু আলোচনাই ভেস্তে দিল না, ভবিষ্যতে হয়তো ইরানকে পারমাণবিক অস্ত্রধর হয়ে উঠতে সাহায্য করলো, কে বলতে পারে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।